এই কার্টুন কাহিনীর সমস্ত ঘটনা, চরিত্র ও পরিবেশ সম্পূর্ণ কাল্পনিক। যদি এটি বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিলে যায়, তা নিছক কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। দয়া করে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করবেন না। ভয়ের প্রস্তুতি নিন, কারণ এখন শুরু হচ্ছে ভূতের খেলাঘর। গ্রামের উত্তর থেকে দক্ষিণে বয়ে গেছে এক শান্ত নদী, যা গ্রামকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। এই দুটি গ্রামের নাম হলো ভৈরবচন্দ্রপুর ও কালীপুর। নদীর ওপারে যে ঝাপসা গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটার নাম কালীপুর। পূর্ব আকাশ থেকে ওঠা সূর্য এখন প্রায় মাথার উপরেই চলে এসেছে। সময়টা ছিল ভাদ্র মাসের গরমের দুপুরবেলা। সূর্যের তাপ ক্রমশ যেন বেড়েই চলেছে। এই উত্তপ্ত গরমের মধ্যে আমি হেঁটে চলেছি কাজের সন্ধানে। কোনো কাজের সন্ধান না পেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলাম। আকাশে যে এত রোদ, কি জানি বর্ষাটা কবে নামবে। বৃষ্টি ছাড়া এই রোদের হাত থেকে বাঁচা অসম্ভব। এই বলে ক্লান্ত কালীপদ বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কোনো কাজের সন্ধান না পেয়ে আমি খালি হাতেই বাড়ি ফিরলাম। বাড়িতে রয়েছে আমার একটা ছোট্ট মেয়ে রাখি ও আমার স্ত্রী বেলা। আমি তাদের সামনে মাথা নিচু করে দাঁড়ালাম এবং স্ত্রী এসে বলল, কি গো, কোনো কাজের জোগাড় করতে পারলে? আমি বললাম, না গো, আজকেও খালি হাতেই ফিরতে হয়েছে। এরকম রোজ রোজ খালি হাতে ফিরলে আমাদের সংসার চলবে কি করে? চিন্তা করো না, আজকে কোনো রকমে জল মুড়ি খেয়ে কাটিয়ে দাও। কালকে অবশ্যই কোনো না কোনো কাজের ঠিক জোগাড় করে নেব। বেলা আমার ওপর রেগে গেল। ও বলল, আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে তুমি সারাটা জীবন কাটিয়ে দাও। আমি বললাম, আমরা নিচু জাত, জানোই তো। কাজ চাইতে গেলে সবার আগে তাদের বাড়ির সামনে থেকে আমাদের তাড়িয়ে দেয়। দাদা, বলছি এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ? কিসের কাজ? না না না, এখানে কোনো কাজ পাওয়া যাবে না। দাদা, বলছি এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? খেতে দিতে পারবে না তো বিয়ে করেছিলে কেন? ঘর থেকে বেলা একটা কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে রাখির হাত ধরে সোজা বাপের বাড়ি চলে গেল। এদিকে আমি হতাশ হয়ে ছোট্ট একটা কুড়ে ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে থাকলাম। সময় গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা নেমে এলো। এদিকে আমি ঘরের মধ্যে থাকা চৌকিটাই বসে আছি। সারাদিন না খেয়ে কাটিয়ে দেওয়ার পর ভেবেছিলাম রাতে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ব, কিন্তু পেটের খিদে আর মাথা ভর্তি চিন্তা আমার ঘুমটা যেন কোনো মতেই আসতে দিচ্ছিল না। হুট করেই উঠে বসলাম। পেটের খিদে যেন আমাকে মানুষ থেকে হিংস্র পশুতে পরিণত করে তুলেছে। একটা কালো চাদর নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। গ্রামের সবাই তখন গভীর ঘুমে মগ্ন। হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির কাছে এসে পৌঁছালাম এবং সোজা জমিদারের বাড়ির ভিতরে ঢুকে গেলাম। ঘরের ভিতর প্রবেশ করতেই দেখি জমিদার গভীর ঘুমে মগ্ন এবং তার পাশেই রয়েছে উনুনে বসিয়ে রাখা এক হাঁড়ি ভাত। আমি সাথে সাথে গিয়ে এক থালা ভাত বেড়ে নিয়ে খেতে শুরু করলাম। চোর 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 এসেছে, চোর! এই কথা শুনে আমি ভয় পেয়ে উঠলাম এবং উঠে দৌড়াতে শুরু করলাম। আমার পিছন পিছন জমিদারও দৌড়াতে লাগলো। আমি জমিদারের ঘর পেরিয়ে উঠোনে এসে প্রায় বাড়ির বাইরে চলে যাব, এমন সময় হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর পিছন থেকে ছুটে আসা জমিদার আমাকে ধরে নিল এবং আমাকে ধরে পাশে থাকা শিমুল গাছে একটা দড়ি দিয়ে বেঁধে রাখলো। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। গ্রামের সবাই জমিদারের বাড়িতে। চোর, কালীপদের চোর। সেই দিনের পর থেকে আমি আর চুরির পথে যাইনি। কালীপদর বাড়ির পাশেই রয়েছে এক সবুজ ঘাসে ভরা মাঠ। সেই মাঠে গ্রামের সবাই তাদের গরু ছাগল নিয়ে চড়াতে আসতো। সেই সময় জমিদার তার ছাগল গরুগুলোকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নদীর পাড় দিয়ে যেতে যেতে হঠাৎ তার একটা ছাগল নদীর পাড়ে জঙ্গলের দিকে চলে যায় এবং সেই জঙ্গলে অপেক্ষা করছিল এক ক্ষুধার্ত শেয়াল। সেই শেয়ালটা সেই ছাগলটাকে খেয়ে নেয়। বাড়ি পৌঁছে সে বুঝতে পারল তার একটা ছাগল নেই। সে কোনো কিছু না চিন্তা করেই কালীপদকে শাস্তি দেওয়াই কালীপদ জমিদারের ছাগল চুরি করেছে। জমিদার তখন কিছুই বলল না। সে শুধু রাত হওয়ার অপেক্ষা করছিল। আকাশে তখন পূর্ণিমার চাঁদ।
জমিদারের ঘরের জানলা দিয়েই তা দেখা যাচ্ছিল। হঠাৎ জমিদার উঠে দাঁড়ালো এবং হাতে একটা মশাল ও হেরিকেন নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়ল। আকাশে ঘন অন্ধকার, চারিদিকটা যেন কালো হয়ে এসেছে। এর মধ্যেই জমিদার হাতে মশাল ও হেরিকেন নিয়ে কালীপদর বাড়ি পৌঁছালো এবং বাড়ির ভিতরে গিয়ে সে একদম কালীপদর বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং মনে মনে বলে, আমার ছাগল চুরি করে ভেবেছিস তুই পার পেয়ে যাবি, তোকে আমি উচিত শিক্ষা দেব। এই বলেই জমিদার তার হাতে থাকা মশালটা কালীপদর বাড়ির দিকে ছুঁড়ে মারে এবং মশালের আগুন ঘরের ওপর পড়ার সাথে সাথেই ঘরটা দাউ দাউ করে আগুনে জ্বলতে শুরু করে। ঘরের ভিতরে থাকা কালীপদ ওই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনেই পুড়ে শেষ হয়ে যায়। পরের দিন সকালে গ্রামে কালীপদর মৃত্যুর কথা হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে। কালীপদর মৃত্যুর খবর শুনে রানা বাদে কেউই আর ওই মাঠে ছাগল গরু চড়াতে আসেনি। সে মনের আনন্দে ছাগল গরুকে ঘাস খাওয়াতে লাগলো। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধেবেলা আর রানাকে ওই মাঠে খুঁজে পাওয়া গেল না। ওই মাঠে তখন বয়ে চলেছে এক কালো ছায়া। সেই রাতটা কেটে সকাল হলো এবং পরের দিন দেখতে পেল গ্রামের ওই মাঠের পূর্ব কোণে রানার মৃতদেহ। রানার মৃতদেহকে ঘিরে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। কিছুতেই বুঝতে পারছিল না রানাকে কে মারলো। এরপর থেকেই গ্রামে একের পর এক মৃত্যু লেগেই থাকলো। এদিকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা জমিদার সবকিছু বুঝতে পারে। সে কোনো কথা না বলে সেখান থেকে সোজা বাড়ি চলে আসে। আকাশে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামিয়ে এনেছে। জমিদার ঘরের ভিতরে গিয়ে বসলো এবং বসে বসে ভাবতে থাকলো, এই কাজ নিশ্চয়ই ওই কালীপদ করছে। তাকে আমি পুড়িয়ে মেরেছিলাম, তাই তার প্রতিশোধ নেওয়ার জন্যই সে ফিরে এসেছে। বেশিক্ষণ এই গ্রামে থাকলে হয়তো কাল সকালে আমার মৃতদেহটাই পাওয়া যাবে। এই বলেই জমিদার হাতে জামা কাপড়ের ব্যাগ ও হেরিকেন নিয়ে বেরিয়ে পড়ে। সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল এই গ্রাম ছেড়ে সে পালিয়ে চলে যাবে। সে হাঁটতে হাঁটতে নদীর দিকে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে নদীর পাড়ে এসে পৌঁছায়। নদীর পাড়ে পৌঁছাতেই সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং উঠে দাঁড়াতে না দাঁড়াতেই সে তার সামনে দেখতে পাই কালীপদর অশরীরে আত্মা। আমি কোনো দোষ করেছিলাম না, তাও তুই আমাকে পুড়িয়ে মেরেছিস, আমি এর বদলা তো নেবই। এই বলে কালীপদর আত্মা জমিদারকে মেরে ফেলে এবং তারপর থেকেই সেই গ্রাম কালীপদর অশরীরে আত্মার হাত থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, আজকের ভুতুড়ে গল্পটা এখানেই শেষ। আপনার যদি ভয় লেগে থাকে কিংবা মজা পেয়েছেন তাহলে একটা লাইক দেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ের গল্প মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই। দেখা হবে পরের ভৌতিক অভিযানে। ততক্ষণে ভূতের খেলাঘরের দরজা বন্ধ, কিন্তু ভয় কিন্তু এখনো চারপাশে।